हाई डियर स्टूडेंट्स तुम्हारे सकलकेई बांगलार स्कूले वेलकाम। चलो आज के आमरा आलोचना करब तुम्हादेर माध्यमिक इतिहासेर प्रथम अध्याय अर्थात इतिहासेर धारणा। ओके, तो एटार आज के आमरा पार्ट 1 आलोचना करब। तार आगे तुम्हादेर बोले निई तुम्हादेर माध्यमिक इतिहासेर प्रथम अध्याय थेके मोट 2टी एमसिकिउ आसबे एबं 2टी एसएकिउ अर्थात 4 नम्बर एबं 2 नम्बरेर प्रश्न आसबे 2टी, ताहले 4 और 4 कत हलो 8 नम्बर, ताई कि ना। और प्रथम अध्याय और द्वितीय अध्याय थेके जे कोनो एकटी बड़ प्रश्न करते हबे अर्थात 4 नम्बर। ताहले आमरा बुझते पारछि এই অধ্যায় থেকে আমাদের মোট কত নম্বর আসবে পরীক্ষায় 4 আর 4 8 আর 4 12 নম্বর, ম্যাক্সিমাম 12। যদি তোমরা 4 নম্বর বড় প্রশ্ন এখান থেকে অ্যাটেম্প না করো তাহলে মিনিমাম কত নম্বর থাকছে 8 নম্বর, তাই কি না। দেখো আমি তোমাদের জন্য এই রকম ভাবে ক্লাসগুলো করব, বিশেষ করে তোমাদের 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্নের উত্তর যেন তোমরা আমার একদম ক্লাস দেখেই দিতে পারো। একদম ক্লাসগুলো জাস্ট দেখো, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হলেই তোমরা এমসিকিউ এবং এসিকিউ এর অ্যান্সার ইজিলি করতে পারবে এবং 2 নম্বরগুলো নিজে থেকে লিখতে পারবে। 4 নম্বরের ক্ষেত্রে একটু গুছিয়ে লেখার ব্যাপার থাকে, যেগুলো আমি তোমাদের পরবর্তীকালে নোট দিয়ে দেবো। আর আমাদের বাংলার স্কুলে অলরেডি তোমাদের 12-এর তোমাদের 12-এর দাদা দিদিরা জানে যে সেখানে পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রির অলমোস্ট সেখানে পুরো সিলেবাস কমপ্লিট করা হয়েছে এবং তাদেরকে নোটও দেওয়া হয়েছে। আর আজকে যেহেতু আমাদের বাংলার স্কুল আশা করছি অনকে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হবে, সেই উদ্দেশ্যে আরেকটা নতুন ক্লাস অ্যাড করলাম, সেটা হচ্ছে মাধ্যমিক। এর পরবর্তীকালে আমরা মাধ্যমিক 11, 12 আর 9 অর্থাৎ মোট 4টি ক্লাসের বিভিন্ন সাবজেক্টের ক্লাস করার কথা ভাবছি। তো যাই হোক, দেখো প্রথমে আমরা বুঝছি কি যে ইতিহাসের ধারণা, তাই কি না। তার মানে আমাদের বুঝতে হবে যে ইতিহাস শব্দটার অর্থ কি। তো দেখো এই ইতিহাস শব্দটার অর্থ বুঝতে হলে ইতিহাস শব্দটি একটি কোথা থেকে এসেছে সেটা জানতে হবে। তো ইতিহাস শব্দটি সংস্কৃত শব্দ ইতিহাস, হ্যাঁ, এই শব্দ থেকে এসেছে। এটার যদি আমরা অর্থ দেখি তাহলে এটা বোঝায় যে পূর্বে এমনটিই ছিল। পূর্বে মানে কি আগে, অর্থাৎ অতীতে। অর্থাৎ আমরা বুঝতে পারছি পূর্বে এমনটিই ছিল, এর অর্থ হলো অতীতের কথা, তাই কি না। তার মানে ইতিহাস মানে আমরা কি বুঝলাম, ইতিহাস মানে হচ্ছে অতীতের কথা। নেক্সট দেখো এই ইতিহাসটাকে ইংরেজিতে আমরা কি বলে থাকি, হিস্ট্রি, বা ইংরেজিতে হিস্ট্রি বলা হয়, তাই কি না। এই হিস্ট্রি শব্দটি যদি দেখো তো এই হিস্ট্রি শব্দটি একটা গ্রিক শব্দ, আর এই গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসছে, হ্যাঁ। আর হিস্টোরিয়া কথার যদি আমরা বাংলা মানে করি তাহলে এরকমই দাঁড়াবে যে অনুসন্ধান করা বা গবেষণা করা, তাই কি না। তাহলে পিছনের জিনিস নিয়ে অনুসন্ধান বা গবেষণা করাই হচ্ছে হিস্ট্রি। দেখো এই গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার যদি আমরা মেন মানে দেখি তাহলে কি দেখব যে মানব জাতির পূর্ব অভিজ্ঞতার বিবরণ, হ্যাঁ, মানব জাতির পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ আগে কি কি অভিজ্ঞতা হয়েছে সেটার বিশদ বিবরণী হচ্ছে হিস্ট্রি। ওকে, নেক্সট দেখো ইংল্যান্ডের একজন ঐতিহাসিক আছে, ইংল্যান্ডের ঐতিহাসিক বিউরির মতে ইতিহাস কি, বিউরির মতে ইতিহাস হচ্ছে প্রকৃত অর্থে বিজ্ঞান। তোমাদের এমসিকিউ বা শর্ট প্রশ্ন দেয় কার মতে ইতিহাস হচ্ছে প্রকৃত অর্থে বিজ্ঞান, তো উত্তর হবে কি বিউরি, তাই কি না। এছাড়া আরও বিভিন্ন ঐতিহাসিক আছে যেমন রাউস, রেনিয়া, কার ইত্যাদি। এদের ক্ষেত্রে ইতিহাসের কেন্দ্রীয় বিষয় হলো মানুষ ও তার কাজকর্ম, তাই কি না। পৃথিবীতে তো বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, কিন্তু আলটিমেটলি মানুষ অতীতে কি কাজকর্ম করেছে এবং মানুষের কিভাবে সমাজ জীবনের পরিবর্তন হয়েছে সেটাই হচ্ছে ইতিহাসের মেন কেন্দ্রীয় বিষয়। ওকে, তো মোটামুটি ইতিহাস কি তোমরা সেই সম্পর্কে বুঝতে পারলে। এবার দেখো এই ইতিহাসের যদি আমরা সময়কালকে দেখি না, ইতিহাসের সময়কালকে তো বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো এখানে আমরা রিসেন্টলি যেটা মানে তোমাদের সিলেবাসে আলোচনা করেছে, তো আমরা বলতে পারি 1960 থেকে 70 খ্রিস্টাব্দের আগে ইতিহাস একরকমভাবে ভাবা হতো, কিন্তু 1960 থেকে 70 খ্রিস্টাব্দের পর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশ, হ্যাঁ, ইতিহাসের ধারণাটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। দেখো যদি আমরা 1960 খ্রিস্টাব্দ বা 70 খ্রিস্টাব্দের আগে দেখি তো ইতিহাসে মূলত কি থাকতো, ইতিহাসে মূলত বিভিন্ন দেখবে রাজা মহারাজাদের গল্প থাকতো,
সমাজের উচ্চবর্গীয়দের জীবন চর্চা, তারা কিভাবে জীবনযাপন করতো সেই সম্পর্কে বিবরণ থাকতো। এছাড়া বড় বড় বন্যা থাকলে সেটার বিবরণ পাওয়া যায়, ভূমিকম্পের বিবরণ পাওয়া যায়, বিভিন্ন মনমন্তরের বিবরণ পাওয়া যায় এবং রাজনৈতিক দিকের উপরেই বেশি গুরুত্ব দেওয়া হতো। 1960 থেকে 70 খ্রিস্টাব্দের আগে যদি আমরা ইতিহাস দেখি তাহলে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হতো? রাজনৈতিক দিকের উপর গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এই 1960 বা 70 খ্রিস্টাব্দের আগে সমাজের যে অধিকাংশ মানুষ, যে নিম্নবর্গীয় মানুষ, খেটে খাওয়া মানুষ, তাই কি না, যে শ্রমিক শ্রেণী মানুষ, সেই শ্রমিক শ্রেণীদের ইতিহাসের বিবরণ কিন্তু সেই রকমভাবে ছিল না। তো এই শ্রমিক শ্রেণীদের বিবরণ বা যে বিভিন্ন সামাজিক যে তোমার ইতিহাস আছে সেগুলো সম্পর্কে মানে ডিটেলসে আলোচনা শুরু হয় 1960 খ্রিস্টাব্দের পরে। বিশেষ করে ফ্রান্সে এটা শুরু হয়েছিল, যে ফ্রান্সে একটা তোমার আছে যে অ্যানাল গোষ্ঠী, ফ্রান্সের অ্যানাল গোষ্ঠী এটা মেন উদ্যোগ প্রথম নিয়েছিল। ওই কারণে আমরা দেখব যে ফ্রান্সের একজন ঐতিহাসিক মিশেল ফুকো 1961 খ্রিস্টাব্দে একটা বই লিখছে। সেই বইটার নাম হচ্ছে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনস। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে তিনি কি বলছে? তিনি বলছে সমাজে সাধারণ মানুষের অস্তিত্ব আছে, সমাজে সাধারণ মানুষের অস্তিত্ব আছে, কিন্তু এই সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। তো এটা মিশেল ফুকো 1961 খ্রিস্টাব্দে বলেছে। তারও যদি আমরা আগে যাই 1960-70 কি আমরা যদি 1800 খ্রিস্টাব্দের দিকে যাই, তো 1800 খ্রিস্টাব্দের ক্ষেত্রে একজন মানে বিখ্যাত ঐতিহাসিক কার্ল মার্কস ছিলেন। কার্ল মার্কস দাস ক্যাপিটালস লিখেছিলেন। তোমাদের কোশ্চেন দেয় দাস ক্যাপিটালস কার লেখা? উত্তর কী হবে? কার্ল মার্কস। দেখো কার্ল মার্কস একজন জার্মানির তোমার ঐতিহাসিক ছিল। তো এই কার্ল মার্কস দাস ক্যাপিটালস গ্রন্থে শ্রেণী সংগ্রামের কথা বলেছে। শ্রেণী সংগ্রাম মানে কি? দেখো শ্রেণী সংগ্রাম যদি দেখি তো আমরা নর্মালি দেখব যে আমাদের সমাজে যারা একটু উচ্চবর্গীয় হয়, হ্যাঁ, একটু বড়লোক, টাকা পয়সা আছে এবং শিক্ষিত, তারাই কি করে? তারাই পুরোপুরি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিকটা কি করে? পুরো নিয়ন্ত্রণ করে, তাই কি না? এবার এই উচ্চ শ্রেণীরা যখন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিক নিয়ন্ত্রণ করছে আর সেটা শ্রমিক শ্রেণীদের উপরই পরিচালনা করছে বা সংখ্যাগরিষ্ঠ যে দল, ঠিক আছে, দরিদ্র শ্রেণী, তাদের উপরই পরিচালনা হয়। এবার এই দরিদ্র শ্রেণীর উপরে যখন বোঝা পড়ে যায়, হ্যাঁ, এই তোমার উচ্চবিত্তরা যখন বেশি বোঝা চাপিয়ে দেয়, তখন দরিদ্র শ্রেণীরা কী হয় বলতো? যখন ওদের দরিদ্র শ্রেণীদের যখন একদম পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন তারা একজোট হয় এবং আন্দোলন করে এবং বিপ্লব শুরু হয়। এবং বিপ্লবের পরে কি হয়? এই উচ্চবর্গীয়দের তখন পরিবর্তন হয়ে যায়। তো এটাই ছিল কার্ল মার্কসের মেন কথা, আর এটাই হচ্ছে তোমার শ্রেণী সংগ্রাম। ওকে, কার্ল মার্কসের একজন সহযোগী ছিলেন এঙ্গেলস। তিনি একটা বই লিখেছিলেন দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড। ওয়ার্কিং ক্লাস মানে কি? শ্রমিক শ্রেণী, তাই কি না? তাহলে যেহেতু কার্ল মার্কসের সহযোগী, তার মানে এঙ্গেলসও কার্ল মার্কসের চিন্তাধারাতেই বিশ্বাসী ছিলেন। এছাড়া কার্ল মার্কসের একজন শিষ্য ছিল, অর্থাৎ একজন স্টুডেন্ট ছিলেন, তার নাম হচ্ছে জারেজ। তো এই জরেজ একটা বই লিখেছিল সোশিয়ালিস্ট হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। ফ্রেঞ্চ যে 1789 খ্রিস্টাব্দে একটা রিভলিউশন এসেছিলো, পরিবর্তন এসেছিলো, সেই সম্পর্কে বইটা লিখেছিল। সেখানে কিন্তু শ্রেণী সংগ্রামের একটা হেভি ভূমিকা ছিল। যদিও ইউরোপের দেখো ইউরোপ বা আমেরিকা কী বলতো, একটা উদারনৈতিক দেশ, আর উদারনৈতিক দেশের ক্ষেত্রে বেসরকারি জিনিসটা বেশি শক্তিশালী হয়, হ্যাঁ, মানে বেসরকারি কোম্পানিগুলো থাকে। আর কার্ল মার্কস একজন কি বলবো সোশিয়ালিস্ট, অর্থাৎ সামাজিকরণ, যেখানে সরকার মেন হেড হয়। ওই কারণে কার্ল মার্কসের সঙ্গে কিন্তু ইউরোপের বাকি দেশগুলোর একটা মতবিরোধ ছিল। তো এই কার্ল মার্কসের বিরোধিতা করার জন্য এখানে ফ্রান্সের একটা অ্যানাল গোষ্ঠী ছিল। এই ফ্রান্সের অ্যানাল গোষ্ঠীর যে মুখ্য প্রবক্তা লুসিয়েন ফেবার, তারপরে মার্ক ব্রদেল প্রমুখ, এরাও কিন্তু মানুষের সামগ্রিক জীবন চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। ওকে, কিন্তু প্রথম কার্ল মার্কস এটা শুরু করেছিল এবং পরবর্তীকালে এই অ্যানাল গোষ্ঠীটা শুরু করেছিল। যদিও কার্ল মার্কসের আমরা এদেরকে কি বলতে পারি? বিরোধী বলতে পারি। একটু সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করেছিল প্রথম, ঠিক আছে। সেম একই জিনিস কার্ল মার্কস যে তোমার এটা পরিচালনা করেছিল মতবাদটা, সেটা ভারতের ক্ষেত্রে, ভারতেও আমাদের দেখবো যে এর বিস্তার ঘটেছিল, কার্ল মার্কসের বিস্তার ঘটেছিল। সেটা হচ্ছে রজনীপম দত্তের লেখা 1940 খ্রিস্টাব্দে ইন্ডিয়া টুডে। হ্যাঁ, এটা তোমাদের ভীষণই ইম্পর্টেন্ট যে ইন্ডিয়া টুডে কে লিখেছিল? রজনীপম দত্ত। এছাড়া সুশোভন সরকারের লেখা, তারপরে ডিডি কোসাম্বি, রমিলা থাপার, ইরফান হাবিব প্রমুখ, এরা কি করেছিল? মার্ক্সবাদী যে ইতিহাস, ভারতে মার্ক্সবাদী ইতিহাসের বিস্তার ঘটিয়েছিল এইসব ব্যক্তিগণ। ওকে, নেক্সট দেখো, ইংরেজ ঐতিহাসিক ইপি থমসন 1966 খ্রিস্টাব্দে নতুন সামাজিক ইতিহাস চর্চার কথা বলে। নতুন সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা কি দেখব? বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্তি, যেটা তোমাদের চ্যাপ্টার রয়েছে শেষে আমরা আলোচনা করছি। ওকে,
তো তিনি এই নতুন সামাজিক ইতিহাস চর্চার কথা বলেন। কে বলেছিলেন? ইপি থমসন। কবে? 1966 খ্রিস্টাব্দে। এবং ভারতে যদি দেখি এই নতুন সামাজিক ইতিহাস চর্চা বা নিম্নবর্গীয়দের ইতিহাস নিয়ে প্রথম লেখালেখি শুরু করেছিলেন রণজিৎ গুহ। এছাড়া পার্থ চট্টোপাধ্যায়, আমাদের ওই পার্থ চট্টোপাধ্যায় না যিনি এখন বর্তমানে জেলে রয়েছে, তাই কি না, আমাদের শিক্ষামন্ত্রী। যাই হোক, কী কারণে জেলে রয়েছে তোমরা আশা করি জানো, তো উনি না। যাই হোক, নেক্সট হচ্ছে গৌতম ভদ্র প্রমুখ। সাধারণ খেটে খাওয়া, দেখো এরা কাদের ইতিহাস বর্ণনা করেছিল? এরা সাধারণ খেটে খাওয়া নিম্নবর্গের মানুষদের নিয়ে ইতিহাস চর্চার কথা বলেন। ওকে, তাহলে আমরা দেখেছিলাম ইংল্যান্ডে মেইনলি যে ফ্রান্সের অ্যানাল গোষ্ঠী, তারাই এই সামাজিক বা সমাজের যে নিম্নবর্গীয়দের ইতিহাস আছে সেটা শুরু করেছিল। তবুও এর আগে মেন আমরা দেখব কে শুরু করেছিলেন, সেটা হচ্ছে কার্ল মার্কস। হ্যাঁ, যদিও কার্ল মার্কস কিন্তু ইউরোপের যে ধনতান্ত্রিক ছিল সেই ধনতান্ত্রিকের বিরোধিতা করেছিল। তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন কার্ল মার্কসের যে সমাজতান্ত্রিক আছে এবং উদারনীতির এদের মতবিরোধগুলো তোমাদের 12-এ আছে, সেগুলো ডিটেলসে বুঝতে পারবে। তো আলটিমেটলি আমরা কি বুঝলাম? আলটিমেটলি আমরা বুঝলাম যে আমাদের এখন বর্তমানে 1960 থেকে 70 খ্রিস্টাব্দের পরে যে ইতিহাস হচ্ছে, সেখানে শুধুমাত্র কিন্তু রাজা মহারাজাদের গল্প নেই, সমাজের শুধুমাত্র উচ্চবর্গীয়দের জীবন চর্চার গল্প নেই, এবং শুধুমাত্র রাজনৈতিক দিকের উপর গুরুত্ব নেই। হ্যাঁ, বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্তি হয়েছে। কি কি বিষয়ের অন্তর্ভুক্তি হয়েছে? তোমাদের সিলেবাসে মোট 13টি দেখবে টপিক দেওয়া রয়েছে। এই 13টি টপিকের আমরা এর পরবর্তীকালে পার্ট করে ভিডিও করব। কোনো ভিডিওতে 3টে অথবা কোনো ভিডিওতে 4টা টপিক নিয়ে আমরা শেষ করব। দেখো, প্রথম যেটা হচ্ছে খেলার ইতিহাস, তাই কি না। দ্বিতীয় তোমাদের আছে খাদ্যাভ্যাসের ইতিহাস, অর্থাৎ খাদ্যের কীভাবে আবির্ভাব ঘটলো, এই রসগোল্লা কে তৈরি করেছিল, এগুলো সব আসবে। খেলার ক্ষেত্রে ক্রিকেট খেলা, ফুটবল খেলা সম্পর্কে আসবে। নেক্সট, এগুলো আর এখন বলছি না, জাস্ট বলে রাখছি, শিল্প চর্চার ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, যানবাহনের ইতিহাস, দৃশ্যশিল্পের ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। নেক্সট, নারী ইতিহাস। খেয়ে দিয়ে আসার পর ক্লাস করার জন্য এরকম হচ্ছে। যাই হোক, এগুলো সব আমরা ডিটেলসে পড়বো এবং আশা করি তোমরা যদি জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করো তাহলে তোমাদের 1 নম্বর এসএকিউ এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নের জন্য একটুও ভাবতে হবে না। শুধু 4 নম্বরের প্রশ্নগুলো একটু তোমাদের গুছিয়ে লিখতে হবে, সেটা আমি পরবর্তীকালে তোমাদের হেল্প করে দেবো। এখানে দেখো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, যে ইতিহাসের জনক, ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয়? আমরা জানি হেরোডোটাসকে বলা হয়, তাই কি না। এবং আধুনিক ইতিহাসের জনক যদি বলা হয়, আধুনিক ইতিহাসের জনক হচ্ছে বিশপ উইলিয়াম স্টাব। এবং ভারতের যদি বলা হয় ভারতের ইতিহাসের জনককে, ভারতের ইতিহাসের জনক হচ্ছেন মেগাস্থিনিসের একটা ইম্পর্টেন্ট গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম কি তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো এই হচ্ছে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের ইতিহাস ধারণার প্রথম পার্ট। এর পরবর্তী পার্টে আমরা এই নতুন সামাজিক ইতিহাসগুলো নিয়ে বর্ণনা করব। তো আশা করি তোমরা মোটামুটি ক্লাসটা বুঝতে পেরেছো, এবং যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমার বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করে বাংলার স্কুলকে সাপোর্ট করতে থাকো। চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।